আমরা অ্যাটমিক মলিকুলারের সেকেন্ড ক্লাস অ্যান্ড লাস্ট ক্লাস মলিকুলার ফিজিক্স আমরা শুরু করছি। পরের ক্লাসে আমরা সলিড স্টেট পড়ব। তো যাই হোক, এবার প্রথমেই দু একটা খবর যে না, আমার ওয়াইফের অসুস্থতার কথা বলেছিলাম, তো উনি বাড়িতে ফেরত চলে এসেছেন। সো কেয়ারে রাখতে হবে, কিন্তু আমি আগের থেকে বেশি সময় পাবো অফকোর্স পড়ানোর জন্য। এবার দেখা যাক নেক্সট কি হয়। তো ঠিক আছে, চলো আমরা মলিকুলার ফিজিক্স পড়া শুরু করি। তো আমরা এতক্ষণ যেটা পড়ছিলাম সেটা অ্যাটমিক ফিজিক্স। সেটা অ্যাটমের মধ্যে মূলত ইলেকট্রনিক স্ট্রাকচার ফিজিক্স, মানে খেয়াল করে দেখো, আমরা যা কিছু পড়লাম আগের দিন সেগুলো সবই অ্যাটমের ভিতরে ইলেকট্রনের বিভিন্ন স্থান, তাদের এনার্জি, তাদের স্থানের পরিবর্তন, তাদের এনার্জি লেভেলের পরিবর্তন। তো এই সব কিছুই তো সেখানে যে এনার্জিটা হচ্ছিল, মানে যে এনার্জির ওয়েভ সেখানে পড়ছিল এবং যে এনার্জির ওয়েভ সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, মানে অ্যাবজর্পশন অ্যান্ড এমিশন যা হচ্ছিল, সেগুলো সবই হচ্ছে ইলেকট্রন ভোল্ট রেঞ্জের, এবং সেগুলো মূলত ভিজিবল লাইট এবং আলট্রাভায়োলেট লাইটের রেঞ্জে। সো আমরা এইটুকু বুঝতে পারি যে অ্যাটমিক ফিজিক্স যেটা পড়ছিলাম সেগুলো মোস্টলি আমরা ইলেকট্রনিক ট্রানজিশনস দেখছিলাম, মানে ইলেকট্রনের মধ্যে একটা লেভেল আর একটা লেভেলের মধ্যে আসছে ইভি এনার্জি থাকছিল, এবং এটা মোস্টলি হচ্ছে ভিজিবল লাইট অ্যান্ড আলট্রাভায়োলেট লাইট তার মধ্যে। এইবার তার থেকে যদি কম এনার্জির বা আরো বেশি এনার্জির ওয়েভ দেওয়া হয়, আমরা বেশি এনার্জিটা এখন ডিল করবো না, তার থেকে যদি কম ওয়েভ লেন্থের, সরি বেশি ওয়েভ লেন্থের মানে কম এনার্জি, if we কি বলবো, যে if we study the impact of lower energy wave, microwave, infrared wave, সেগুলো যদি করা হয়, সেটা যেটা হবে যে দে ক্যান নট, যেহেতু তাদের এনার্জি কম, তাহলে তারা ইলেকট্রনিক ট্রানজিশন কিন্তু করতে পারে না, তাদের এনার্জিটা কম। হাওয়েভার তারা যেটা করতে পারে, দে ক্যান মেক মলিকিউলস রোটেট অ্যান্ড ভাইব্রেট। তারা পরমাণু মানে অণুগুলোকে, মলিকুলগুলোকে রোটেট করিয়ে দিতে পারে অ্যান্ড ভাইব্রেট করিয়ে দিতে পারে। সেটা খুব একটা কঠিন কাজ নয়। ধরো এরকম একটা মলিকুল, এ রোটেট তো করতেই পারে এরকম করে, ডায়াটমিক মলিকুলের কথাই বলছি, সে এরকম করেও রোটেট করতে পারে। আবার ধরো সে ভাইব্রেটও করতে পারে, এরকম 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 এরকম। মলিকুলার রোটেশন অ্যান্ড ভাইব্রেশনের জন্য যে এনার্জি লাগে, সেই এনার্জিটা কিন্তু লেস দেন অফ ইলেকট্রনিক ট্রানজিশন এনার্জি। অফকোর্স রোটেশনের জন্য যে এনার্জিটা লাগে, রোটেশনের জন্য খুবই কম এনার্জি লাগে, মাইক্রোওয়েভ লেন্থের এনার্জি হলেই হবে। এগুলো ইনফ্রারেড এনার্জি নিলেই হবে, 10⁻², 10⁻³ ইভি। তুমি ভাবতে পারো 10⁻⁴, 10⁻�6 ইলেকট্রন ভোল্ট। বেশ কম এনার্জি লাগে, ভাইব্রেশন একটু বেশি লাগে, রোটেশনে আরো কম লাগে। তো মলিকুলার রোটেশন অ্যান্ড ভাইব্রেশন, এটাই আমাদের মেনলি পড়ার উদ্দেশ্য এখানে। খুব খুব সহজ, খুব ছোট্ট জিনিস, বেসিক কিছু থিওরিটিক্যাল আইডিয়া থাকতে হবে প্রথমে, যে এই রোটেশনটা হয় কেন। রোটেশন হয় তার উপরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফেললে। কি জাতীয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফেললে? না, মাইক্রোওয়েভ জাতীয় জিনিস ফেললে। ভাইব্রেশনটা হয় কেন? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফেললে, ইনফ্রারেড জাতীয় ওয়েভ ফেললে। এই তো ব্যাপার। এবারে রোটেশন যখন হয় তখন তার নিশ্চয়ই রোটেশনাল এনার্জি
লেভেল থাকবে এবং সমস্ত মলিকুলেরই কি রোটেশন হয়, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে টু মেক আ মলিকুল রোটেট with the help of electromagnetic wave, of course. মেকানিক্যালি তুমি আমি হাত দিয়ে সেটাকে ঘুরিয়ে দিচ্ছি না, লাট্টুর মতো নাড়িয়ে দিচ্ছি না, আমাদের সে ক্ষমতাই নেই। with the electromagnetic wave the molecule, আমি রেকর্ডিংটা চালিয়ে রেখেছি তো আদৌ? হ্যাঁ, অনেকবারই 2-3বার এরকম হয়েছে, আমি পড়িয়ে যাচ্ছি তারপর দেখা গেছে রেকর্ডিংটা চালু করা হয়নি। the molecule must have a permanent dipole moment, একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট কিন্তু থাকতে হবে। এইটি না থাকলে খুব মুশকিল। মানে ধরো সিও, শুধু যদি সিও বলো, এটার একটা ডাইপোল মোমেন্ট রয়েছে, ইট ক্যান রোটেট, বাট H2O2 এরা কিন্তু মানে এরা একদম সিমেট্রিক, এখানে ওই যেখানে ওই, দে ডোন্ট হ্যাভ, এখান থেকেই কোয়েশ্চেন আসবে, they don't have permanent dipole moment, hence আমরা বলি মাইক্রোওয়েভ ইনঅ্যাক্টিভ, মাইক্রোওয়েভ ইনঅ্যাক্টিভ মানে কোনো মাইক্রোওয়েভ দিলে ও ঘুরবে না। বাট সিও আরও যেরকম রয়েছে NH3, CO2, এই জাতীয় মলিকুলগুলো দে ক্যান রোটেট। পার্মানেন্ট ডাইপোল মাপতে বুঝতেই পারছো, একদম সিমেট্রিক, কমপ্লিটলি সিমেট্রিক্যাল হলে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে না। এখান থেকেই পরীক্ষায় একটা কোয়েশ্চেন আসবে যে রোটেশন অ্যান্ড ভাইব্রেশনে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকাটা খুব জরুরি, না হলে হবে না। খুব ভালো কথা। আচ্ছা, এই যে রোটেশন হবে, সেই রোটেশনের এনার্জি কীরকম হতে পারে? সেই রোটেশন নিশ্চয়ই তার কিছু এনার্জিস রয়েছে, এনার্জি লেভেলস রয়েছে, সিলেকশন রুল রয়েছে, সেটা না হলে তো হওয়া সম্ভব নয়। তো যাই হোক, সেটা নিয়ে একটা দুটো কথা আমি সামান্য বলে দেবো, তাহলে এই ব্যাপারটা মোটামুটি ডান হয়ে যাবে। খুব যে ডিটেলে প্রত্যেকটা জিনিস পড়তে হবে সেরকম নয়। তো যাই হোক, আচ্ছা, H2O পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট রয়েছে, সেটা এরকম আর কি, অনেক অসংখ্য জল একটা, জল তো এরকম একদম সিমেট্রিক নয়, একটা ডাইপোল মোমেন্ট থাকার কথা। তো যাই হোক, বেশ, রোটেশনাল এনার্জি, এই রোটেশন যখন হচ্ছে, মলিকুল যখন ঘুরছে, তার তো একটা এনার্জি নিশ্চয়ই আছে। তো যাই হোক, তার এনার্জি যেটা হবে, খুব খুব বেশি ডিটেলে, একটু সামান্য ডিটেলে নিয়ে যাই, যে ইচ স্কার্ট স্কোয়ার, এটা জেনে রাখো, এটা প্রমাণ করা যায়। ইচ বার স্কোয়ার বাই 2I মানে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য মলিকুল, J ইন্টু J+1। এইচ বার তুমি জানো, I হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য মলিকুল। তোমাকে অঙ্ক দেয়া হবে না আশা করা যায়, যদি দেয়া হয় আইটা বলে দেয়া হবে, আইটাও বের করতে হবে না। আর J ইজ দ্য রোটেশনাল কোয়ান্টাম নাম্বার। খুব সিম্পল, J সমান 0 মানে নো রোটেশন, মলিকুল রোটেট করছে না। J সমান 1 মানে হালকা রোটেশন, স্লাইট রোটেশন।
যে সমান 30, মানে বেশ বেশ জোরে রোটেশন, সাই 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 করে ঘুরবে, স্পিডি রোটেশন, এই আর কি। যে যত বাড়ছে এর এনার্জি তত বাড়ছে, অফকোর্স। বেশ, এইবার অ্যাটমিক ফিজিক্সে ডাইরেক্ট এনার্জির থেকে আর একটা জিনিস নিয়ে বেশি ডিল করা হয়, ইনভার্স ওয়েভলেন্থ বলে, মানে মলিকুলার ফিজিক্স। We generally use inverse wavelength which is 1 by lambda and which is essentially energy by hc। 1 by lambda ইউনিটে আমি ওটাকে লিখতে পারি, ডিমেনশনালি ওটা 1 by length হয়ে যাবে। তো এইটাকে আমি we write it as epsilon, যদিও এপসাইলন জেনারেলি এনার্জি বোঝায়, কিন্তু এখানে এপসাইলন দিয়ে অ্যাটমিক মানে পার্টিকুলারলি ইন মলিকুলার ফিজিক্স এপসাইলন এইটা বোঝায়, এবং সেটা যদি এটা দিয়ে তুমি ভাগ করে দাও তাহলে এইচসি দিয়ে ভাগ হয়ে যাবে, যেটা এখানে একটা এইচ বার থাকবে, ওর একটা এইচ বার কেটে যাবে, এটা 4 পাই স্কোয়ার হয়ে যাবে, 4-এর জায়গায় 8 হয়ে যাবে, 8 পাই স্কোয়ার আর পি j into j plus 1. This is not actually a constant. It depends on the molecule. Therefore, it depends on I. এবং I এর উপরে ডিপেন্ড করা মানে depends on molecule itself. I মানে কি মিউ আর স্কোয়ার, মিউ যেখানে ইফেক্টিভ মাস, I for a diatomic molecule। এগুলো দিয়ে ছোটখাটো থিওরিটিক্যাল কোয়েশ্চেন দেবে, অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন দিলে ম্যাক্সিমাম কেউই পারবে না, ভালো কথা। diatomic molecule mu r0 square, whereas mu is the effective mass। সেন্ট্রাল ফোর্স পড়ার সময় ইফেক্টিভ মাস তোমরা নিশ্চয়ই পড়েছো, m1 m2 by m1 plus m2। okay, so we write this as b into j plus 1। কাকে b লিখবো? we write as b। এই কনস্ট্যান্টটাকে আমি b লিখব, এটাকে আমি ওই পাতাতেই নিয়ে যাব, পরের পাতাতেই। পুরোটা গ্রুপ হয়ে গেল, যন্ত্রণা। আমি করতে চেয়েছিলাম এইটাকে আনগ্রুপ, এটাকে যদি তুমি বি লেখো তাহলে তুমি যদি সব ভুলেও যাও কোনো সমস্যা না, ই জে উই রাইট ইট অ্যাজ বি ইন্টু জে প্লাস 1। এর এনার্জি লেভেলগুলো জানা খুব দরকার। তাহলে তুমি খেয়াল করো যে সমান 0-র জন্য ওর লেভেল হচ্ছে 0, যে সমান ইয়ের জন্য যে সমান যখন 1 হবে, দেখো এটা যে সমান 0, যে সমান 1 হতে পারে, যে সমান 2 হতে পারে, যে সমান 3 হতে পারে। তো এর ইনভার্স ওয়েভলেন্থ যেটা সেটা কত? E0 সমান 0, E1 সমান 2, E2 সমান মানে 2b আর কি। যদি 2 বসাও, 2 ইন্টু 3 তাহলে 6, পরেরটা 3 ইন্টু 4 12। বেশ, এইগুলো হচ্ছে রোটেশনাল লেভেলের মধ্যে এনার্জি। তো এনার্জি যখন রয়েছে তখন তাদের মধ্যে ট্রানজিশন এনার্জি লেভেলগুলো আছে, যখন ট্রানজিশন তো হবেই, মানে
একটা মলিকুল একটা স্পিড নিয়ে ঘুরছিল, তাকে তুমি একটু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিলে, সে অন্য স্পিডে ঘুরে গেল। মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তুমি যখন এটার উপরে দিচ্ছ, এটা রোটেট করছে, ইএম ওয়েভ মেক মলিকিউল স্পিডিয়ার, আরো জোরে ঘুরতে পারে রোটেট, অর স্লোয়ার রোটেট, আস্তেও ঘুরিয়ে ফেলতে পারে। সেই ট্রানজিশন লেভেলগুলো মেকিং ট্রানজিশনস বিটুইন রোটেশনাল লেভেলস। আগে আমরা পড়ছিলাম যে ইলেকট্রনিক লেভেলগুলোর মধ্যে ট্রানজিশন ঘটছে, এখন আমি বলছি যে রোটেশনাল লেভেলগুলোর মধ্যে ট্রানজিশন ঘটছে। তো এদের একটা সিলেকশন রুল আছে, ট্রানজিশন সিলেকশন রুলস। এর এখানে কিছুই না, ডেল্টা জে, 0 থেকে 0 শুরু হওয়ার তো কোনো মানে নেই, এখানে জেটাই একমাত্র লেভেল, যেটাই একমাত্র কোয়ান্টাম নাম্বার, ডেল্টা জে ইজ +-1। মানে এখান থেকে এখানে ট্রানজিশন হতে পারে, এখান থেকে এখানে ট্রানজিশন কিন্তু হতে পারে না, 3 থেকে 0-তে ট্রানজিশন হতে পারে না। যে সমান 0 থেকে যে সমান 1-এ হতে পারে, যে সমান 2 থেকে যে সমান 1-এ হতে পারে, যে সমান 3 থেকে 2-তে হতে পারে, এগুলো সব এগুলো সব হচ্ছে অ্যালাউড ট্রানজিশনস। তো এদের যে অ্যালাউড ট্রানজিশনসগুলো, তাদের মধ্যে তুমি দেখো এটা 2 থেকে 0-তে এসছে, এদের ডিফারেন্স হচ্ছে 2b, 6 থেকে 2-তে এসছে 4b, 3 থেকে 2-তে এসছে মানে 12b থেকে 6b-তে এসছে, এটা 6b। তো ট্রানজিশনস যখন ঘটছে, 1 থেকে 0-তে আসছে, 2 থেকে 1-এ আসছে, 3 থেকে 2-তে আসছে, তখনকার যে এনার্জি ডিফারেন্স, মানে এনার্জি বলতে আমি এখানে ইনভার্স ওয়েভলেন্থটাই বুঝছি, মানে দিস ইজ নাথিং বাট এনার্জি বাই আ কনস্ট্যান্ট, hc ইজ আ কনস্ট্যান্ট, তো সেটা কোনো সমস্যা না। ফলে এদের মধ্যে যে চেঞ্জেসগুলো 2b 4b 6b এই রকম হতে থাকবে। তো তুমি যদি দেখো ej+1 মাইনাস ej, তুমি যদি একটু ক্যালকুলেট করো, তাহলে সেটা ক্যালকুলেট করলেই দেখতে পাচ্ছ 2b ইন্টু j+1, তো এটা 2b 4b 6b এইভাবে এগোতে থাকবে। এবং তুমি যদি একটা স্পেকট্রা, একটা গ্রেটিং এর মধ্যে এই লাইনগুলোকে দেখো, এই লাইনগুলো ইকুয়ালি স্পেসড, 2b 4b 6b 8b 10b, এইভাবে লাইনগুলো দেখা যাবে। স্পেকট্রোমিটারের মধ্যে ডিফ্রাকশন, গ্রেটিং বেগেরা সব থাকবে, ডিফারেন্ট এক্সপেরিমেন্টাল টেকনিক্স। তো এই হচ্ছে রোটেশনাল লেভেলের গল্প। আমাকে প্রশ্ন কি দিতে পারে, এই এনার্জি লেভেলগুলো কিরকম দেখতে হয়, এনার্জির কি মান হয়, এই বিটা কি জিনিস, এখানে কনস্ট্যান্টটা, এইখানে একটা আই আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া, এই স্পেকট্রোমিটারের এগুলো এরকম এরকম ইকুয়ালি স্পেসড হয়, এদের সিলেকশন রুলটা কি, এইটুকুর মধ্যেই প্রশ্ন দেওয়ার কথা অ্যাজ ফার অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড। এরপরে রোটেশনাল লেভেলে আরো অনেক কিছু আছে, মানে এই রিজিড রোটেটারের থেকে একটু নন রিজিড রোটেটার, আইসোটোপ এফেক্ট, এই কমপ্লিটলি ইগনোরিং দ্যাম, এগুলো তোমাদের লাগবে না। জাস্ট এলিমেন্টারি আইডিয়া অ্যাবাউট রোটেশনাল স্পেকট্রাম, রোটেশন কি জিনিস, কেন হয়, কোন প্রকারের এনার্জি লেন্থের জন্য হয়, কাদের জন্য হয়, পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকতে হবে, এবং রোটেশনাল এনার্জি লেভেলটা সম্বন্ধে একটা এলিমেন্টারি পিকচার। ব্যাস, এরপরে কায়দা করতে গেলে এটা নিয়ে আমরা 3টে ক্লাস করতে পারি, কিন্তু আমরা সেটা করবো না, আমাদের সেটা প্রয়োজন। একটু জল খাই।
টেস্টে দেখবে সহজ সহজ একটা দুটো অঙ্ক দিয়েছি, অত 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 বেশিও তোমাদের হয়তো হয়তো লাগবে না, তাও আমি যতটা সম্ভব দিয়ে রাখছি। এনিওয়েজ, এর পরের পার্টটা হচ্ছে ভাইব্রেশনাল স্পেকট্রাম, ভাইব্রেশন অফ মলিকিউল। এইটা কিন্তু সামান্য একটু বেশি এনার্জি লাগে, ওরা একটা ডায়াটমিক এখানে যদি পড়ছে, একটু বেশি এনার্জি দিলে একটু ভাইব্রেট করতে পারবে। আমরা আগেই বলেছি ইনফ্রারেড ওয়েভ এখানে লাগে, এবং আমরা বলবো যে উই নিড টু হ্যাভ পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট, সেটা না হলে হবে না। ডাইপোল মোমেন্ট কিন্তু ফিক্সড ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট এইভাবে, এই পার্মানেন্ট শব্দটা এখানে আমি উল্লেখ করব না। এইখানে যেটা করব সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট চেঞ্জ। We need to have dipole moment change in the vibration. এই কি ধরনের কথা স্যার? হ্যাঁ, ডাইপোল মোমেন্ট চেঞ্জ মানে হচ্ছে অ্যাসিমেট্রিক, অ্যাসিমেট্রিক ভাইব্রেশন দরকার। যেমন ধরো একটা H2 মলিকুল, এটার ভাইব্রেশন, এটা দুটো সমান, ফলে এর যে ভাইব্রেশন মোড সেটা কিন্তু কমপ্লিটলি সিমেট্রিক। Vibration mode of H2, O2, N2, Ne2, Ne2 বলে কিছু হয়, হ্যাঁ, নিয়ন, আর্গন, এইসব, তো দে আর symmetric, hence infrared inactive. এরা ইনফ্রারেড ইনঅ্যাক্টিভ। কিন্তু যদি দুটো মলিকুল হয়, সিও, এনও, এইসবের, এটা একটা মলিকুল, ওটা একটা মলিকুল, প্রথমে ডায়াটমিকের কথা বলছি, তারা কিন্তু ইনফ্রারেড অ্যাক্টিভ, অ্যাসিমেট্রিক ভাইব্রেশন রয়েছে। মানে সিমেট্রিক ভাইব্রেশনই হোক, কিন্তু সিমেট্রিক ভাইব্রেশনের মধ্যে the symmetric vibration of them symmetric vibration, খেয়াল করো, এটাও সিমেট্রিক, এটাও এরও সিমেট্রিক ভাইব্রেশন হবে, এরও সিমেট্রিক ভাইব্রেশন হবে, বাট সিমেট্রিক ভাইব্রেশন লিডস টু এই জাতীয় মলিকুলের জন্য ডাইপোল মোমেন্ট চেঞ্জ। একটা ডাইপোল মোমেন্ট চেঞ্জ হবে, সেক্ষেত্রে একটা ইনফ্রারেড অ্যাক্টিভিটি দেখা যাবে। একটু জটিল হয়তো হয়ে যাচ্ছে, বাট ঠিক আছে। একই রকম মলিকুল, মানে দুটো অ্যাটম একই থাকলে তারা কোনোভাবেই ইনফ্রারেড অ্যাক্টিভ হবে না, দুটো অ্যাটম যদি আলাদা থাকে তারা ইনফ্রারেড অ্যাক্টিভ হবে, এইটুকু মনে রাখো। এটা একদম সেম অ্যাজ রোটেশনের জন্য। দুটো অ্যাটম, ডায়াটমিকের মলিকুলের ক্ষেত্রে বলছি, দুটো অ্যাটম যদি সমান থাকে তাহলে তারা অ্যাক্টিভ হবে, পার্মানেন্ট দুটো অ্যাটম সমান থাকলে তারা রোটেশনাল অ্যাক্টিভ হবে না, মাইক্রোওয়েভ ইনঅ্যাক্টিভ হবে না, আর যদি এরকম থাকে তাহলে রোটেশনাল স্পেকট্রোস্কোপি হবে। সেম জিনিস এখানেও প্রযোজ্য, শুধু এখানে আরও একটা দুটো আলাদা জিনিস বলতে হবে সামান্য, সেটা হচ্ছে CO2 টাইপ মলিকুল। CO2 টাইপ বহু রকম মলিকুলস আছে, একটু জেনে নাও, খুব থিওরিটিক্যাল জ্ঞান এখানে লাগবে না, কিন্তু একটু ছবির জ্ঞান থাকা ভালো। They have both symmetric and asymmetric vibration.
এবং এর সিমেট্রিক ভাইব্রেশনের সময় কোনো ডাইপোল মোমেন্ট চেঞ্জ হয় না, অ্যাসিমেট্রিকের জন্য হয়। এর সিমেট্রিক মানে কিরকম স্যার? দুটোই এদিকে আসছে, আবার দুটোই ওই দিকে চলে যাচ্ছে, এটা সিমেট্রিক। নো ইনফ্রারেড। কিন্তু এর অ্যান্টিসিমেট্রিক হতে পারে, যে এইটা এই দিকে চলে যাচ্ছে, এইটা এই দিকে আসছে, আবার এর পরের ভাইব্রেশনটাতে এই দিকে বেরিয়ে যাচ্ছে, এই দিকে কাছাকাছি আসছে, এই দুটো কাছাকাছি আসছে, ওইটা দূরে চলে যাচ্ছে, এই দুটো কাছাকাছি আসছে, ওইটা দূরে চলে যাচ্ছে। এটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। এবং অফকোর্স এটাতে ইনফ্রারেড অ্যাক্টিভ। এটা ঘুরিয়ে কোয়েশ্চেন তোমাকে, এমনি জাস্ট থিওরিটিক্যাল কোনো কোয়েশ্চেন এখান থেকে করতে পারে, যে কারা অ্যাক্টিভ হবে কারা অ্যাক্টিভ হবে না, ইত্যাদি ইত্যাদি থেকে ভাইব্রেশন সিমেট্রি। রামানের জন্য আবার উল্টোটা বলবো একটু পর। তো যাই হোক, আচ্ছা এবারে ভাইব্রেশন যখন হচ্ছে তখন তার নিশ্চয়ই ভাইব্রেশনাল কিছু এনার্জি লেভেলস নিশ্চয়ই থাকবে। বেশ, হ্যাঁ সেটা তো আমরা জানি। সিমেট্রিক অ্যাসিমেট্রিক কোয়ান্টাম মেকানিক্সের জটিল গল্প। তো যাই হোক, যখন একটা মলিকুল যে কোনোভাবেই হোক না কেন, যে মোডেই হোক না কেন, হোয়াট এভার মোড ইট ইজ, ইন হোয়াট এভার মোড, সেটা নিয়ে তোমাকে ভাইব্রেশন, সেটা নিয়ে মানে সিমেট্রিক অ্যাসিমেট্রিক, সেটা নিয়ে তোমার চিন্তার কোনো কারণ নেই। উইথ আ ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন হচ্ছে মানে তার নিশ্চয়ই একটা ভাইব্রেশন ফ্রিকোয়েন্সিও রয়েছে। তার এনার্জিটা অফ দ্য মলিকুল, তার এনার্জি অফ দ্য মলিকুল কত হয়? হয় স্যার কিছু একটা n প্লাস হাফ এটা এইচ কাট ওমেগা। ওমেগাটা হচ্ছে ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি, আর n প্লাস হাফ n সমান তুমি জানো, এটা এটা কোয়ান্টাম মেকানিক্সের হারমোনিক অসিলেটর কে থেকে আসছে। ওমেগা ইজ দ্য ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি, এইটাই ওমেগা। তো যাই হোক, এইবারে ইএন আমরা এই ইউনিটটা ইউজ যদি করি, তাহলে বুঝতেই পারছো এইচ কার্ডটা ইয়ে হয়ে যাচ্ছে, এইচ কার্ডটা কেটে যাচ্ছে, একটা ওমেগা বাই 2 পাই থাকছে। সেটা তুমি ওমেগার মাথায় একটা বার দিতে পারো বা নিউ দিতে পারো, অসিলেশন or omega oscillation is omega by 2 pi, or we can write it as just simple nu. এটাকে তুমি নিউও বলতে পারো, কোনো সমস্যা নেই। বেশ, এক এক বইতে এক এক রকম থাকে। নিউ অফ অসিলেশন বলতেও পারো, অসিলেশন লিখতেও পারো, নাও পারো, কোনো সমস্যা নেই। তো তাহলে এর যে এনার্জি লেভেলগুলো স্যার, এটা তো সিম্পল কোয়ান্টাম মেকানিক্যাল যে হারমোনিক অসিলেটর তার এনার্জি লেভেল, সে তো নিশ্চয়ই। এটা যদি পোটেনশিয়ালটা হয় বা পোটেনশিয়াল এনার্জি লেভেলগুলো ইকুয়ালি স্পেসড, তাই না? এন সমান 0, এন সমান 1, এন সমান 2, এন সমান 3, ইএন গুলো কত? হাফ অফ নিউ, 3/2 অফ নিউ, 5/2 অফ নিউ, 7/2 অফ নিউ। খুব সিম্পল। এদের মধ্যে যে এতদিন সিলেকশন রুল কিছু আছে, যে ডেল্টা এন ইজ অফকোর্স সিলেকশন রুল তো আছেই, এবং সেটা খুব সিম্পল।
যে ডেল্টা এন এর যেটা নিয়ে ডেল্টা এন ইজ প্লাস মাইনাস ওয়ান, সব থেকে ভালো হয় তুই এক ঘর যাবি, এক ঘরই যা, উপরে উঠতে পারে সেটা সমস্যা না, নিচে উপরে নিচে উপরে মানে আমি যখন উপর থেকে নিচে আঁকছি তার মানে হচ্ছে যে তুমি আহ, নিচ থেকেও উপরে যেতে পারে সে, কি একটা হয়ে গেল একটা কিরকম ভাবে একটা এঁকে দিয়ে গেছিলাম না, কি একটা কায়দা করে তীর চিহ্নটা আঁকতে পেরে এঁকে চলে এসেছি, যাই না কেন এটা আরেকবার এক্সপ্লেন করে দেখতে হবে, বলো না, যাই হোক। তীরটা আঁকে ছাড়তে হবে, গোটাটা আঁকতে হবে, ঠিক আছে। তো যাই হোক, তো এদের মধ্যে তাহলে তুমি বুঝতেই পারছো এনার্জি লেভেলগুলো কত হবে, সবসময় ইটস ইটস জাস্ট, তাই না? যে কোনো দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ সবসময় নিউ, n+1, বুঝতে হয়তো পারছো না, ডেল্টা তোমাকে যদি আমি বলি যে en+1 minus en, that is delta E, and you will always see which is nothing but new oscillation. তো যাই হোক, মানে এ হচ্ছে একটাই, ইন এ স্পেকট্রোস্কোপি একটা একটা মাত্র দাগ, সিঙ্গেল লাইন, স্পেকট্রোমিটারে একটা সিঙ্গেল লাইন দেবে। স্যার কিচ্ছু বুঝলাম না, আগে যখন রোটেশন হচ্ছিল তখন যে সাকসেসিভ লেভেলগুলোর মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা দেখো বেড়ে 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 যাচ্ছি, এটা 0, এটা 2b, এটা 6b, এটা 12b, আরে তখন যে ট্রানজিশনগুলো যে সমান 3 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে 0, এদের ট্রানজিশনগুলোর কিন্তু এনার্জি লেভেল মানে এনার্জি গ্যাপটা ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট হলেই তোমার এখানে যে লাইটের যে দাগগুলো দেবে মানে তুমি স্পেকট্রোমিটারে এটাই মাপি যে আমার কোন ওয়েভলেন্থটা শোষণ হচ্ছে বা কোন ওয়েভলেন্থটা এমিশন হচ্ছে, এবং সেটাই এমিশন হচ্ছে আর সেটাই অ্যাবজর্পশন হচ্ছে, যেটা কিনা এদের মধ্যে এনার্জি গ্যাপ, তুমি এম ওয়েভ দিচ্ছ, এই রোটেটটা বেড়ে যাচ্ছে মানে কি ওই এম ওয়েভের খানিকটা এনার্জি শুষে নিচ্ছে, শুষে নিচ্ছে বলি না তুমি স্পেকট্রোমিটারে লাইন দেখতে পাচ্ছ, তো খুব সিম্পল ব্যাপার। তো যাই হোক, তো তেমনি এখানে যখন এই একটা লেভেল থেকে একটা লেভেলে যাচ্ছে বা একটা লেভেল থেকে একটা লেভেলে নামছে, এদের মধ্যে এনার্জি গ্যাপটা একদম সমান প্রত্যেকটা ক্ষেত্রেই, ফলে ট্রানজিশনটা n থেকে 3 থেকে 4-এ হোক না 77 থেকে 78-এ হোক, ওদের মধ্যে এনার্জি গ্যাপটা একদম সমান থাকছে, সেক্ষেত্রে কিন্তু স্পেকট্রোমিটারে একটা সিঙ্গেল লাইন দিচ্ছে, এটা হচ্ছে বেসিক কথা। বেশ, এইটা যেমন রোটেশনটা অ্যানহারমোনিসিটি মানে নিয়ে কিছু বলিনি, ভাইব্রেশন কিন্তু একটা অ্যানহারমোনিক ভাইব্রেশন, একটা লাইন বলবো, কেন বলবো আমার ইচ্ছা আমি বলবো, হুম? তো যাই হোক, তো এই যে মলিকুলার ভাইব্রেশন, ভাইব্রেশন কিন্তু ভাইব্রেশন যখন হচ্ছে তখন যে বন্ডগুলো মলিকুলার bonds are not perfectly harmonic, সেই জন্য একটা harmonicity in vibration কিন্তু এটা in all molecular vibration সেখানে থাকেই, নেচারে আমরা যা অ্যাপ্রক্সিমেট করি সেটা তো আর আইডিয়াল নয়, তো আইডিয়ালি ভাইব্রেশনটা সিমেট্রিক মানে একদম পারফেক্ট হারমোনিক অসিলেটর হলে ভালো হতো, কিন্তু বাস্তবে সেটা হয় না, তো সেই জন্য en যেটা হয় ইনক্লুডিং দ্য অ্যানহারমোনিক টার্ম নিউ অফ অসিলেশন মাইনাস n plus half the whole square n plus half the whole square একটা কনস্ট্যান্ট c,
নিউ অফ অসিলেশন, এরকম ব্যাপারটা হয়, বুঝলে? এরকম ব্যাপারটা হয়, এটা একটু জেনে রাখতে হবে, ফর্মুলাটা জানতে হবে, ফর্মুলাটা জিজ্ঞেস করলেও করতে পারে। হ্যাঁ, ফর্মুলাটা জিজ্ঞেস করলেও করতে পারে। এর সিলেকশন, এটাকে তুমি n প্লাস হাফ নিউটাকে কমন নিতে পারো, এরকম করেও তুমি লিখতে পারো। 1 মাইনাস আবার n প্লাস হাফ তাই এটা তুমি লিখতে পারো। Chi is a constant. Chi is a small constant. কারণ এইটা যা, এটা তার থেকে অনেকটাই কম, মানে এটা 1-2% মাত্র কন্ট্রিবিউশন, সো ইটস আ স্মল কোয়ান্টিটি। নিউমেরিক্যাল ভ্যালু ইজ মাচ লেস দেন। এনার্জির এই পার্টটা ভ্যালু কিন্তু প্রথম পার্টটার থেকে অফকোর্স কম, এটার থেকে কিন্তু কম, অনেকটাই কম। বেশ, এইটার একটা সিলেকশন রুলে কিন্তু একটা পরিবর্তন ঘটে। সিলেকশন রুল কিন্তু ডেল্টা এন আর শুধুমাত্র প্লাস মাইনাস ওয়ান নয়, রাদার প্লাস মাইনাস, এখান থেকে আর কোনো জটিল অঙ্ক করতে আমি বলছি না, এটাগুলো কিন্তু সম্ভব, জাস্ট থিওরিটিক্যাল কোয়েশ্চেন দেওয়াই কিন্তু সম্ভব। আর জাস্ট একটা দুটো যদি কোয়েশ্চেন দেয় যে এন সমান 0 থেকে এন সমান 1 এর ট্রানজিশন কত হতে পারে, তুমি খুঁজে বের করে নেবে, আশা করা যায় পেরে উঠবে। এর এনার্জি লেভেলগুলো দেখতে কেমন হবে, এইটা আরো ইম্পর্টেন্ট, যে হাউ দে লুকস লাইক। খুব ফিজিক্সে প্রচন্ড ইউজ হয় তো এগুলো, সেই জন্য ধরো মলিকুলের লেভেলটা এগুলো এরকম, এনার্জি লেভেলগুলো প্রথম দিকটাতে বেশ একই রকম সুন্দর সুন্দর হলেও আস্তে আস্তে তাদের মধ্যে গ্যাপগুলো কমতে থাকে, এইরকম হতে থাকে। এইটাকে একটু বাঁকিয়ে দিতে পারলে ভালো হতো, এটা একটু মুছি, একটু ডিজাইন, আর একটু হালকা করে বাঁকি। ইরেজার দিয়ে মুছতে হিবি না, এই হোক, আস্তে 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 বাকি মোটামুটি এনার্জি পোটেনশিয়ালটা এরকম, ইন্টারমলিকুলার পোটেনশিয়াল এরকমই হয়। তো এনার্জি গ্যাপস, পরবর্তীকালে যে এনার্জি গ্যাপস become smaller between successive levels, এইটা বুঝে নিতে হবে as n increases। বেশ, এবার এই ভাই এনটা বাড়তে 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 কোনো একটা লেভেল পরে এনার্জি লেভেলস মোটামুটি কন্টিনিউয়াম ব্রেক করে যায়, মলিকুল ব্রেক করে যায়। এটা একটু সামান্য দেখলেই তুমি পার করে ফেলতে পারো, যে ম্যাক্সিমাম এন একটা ম্যাক্স আছে, অ্যাট এন ম্যাক্স, সাবস্ক্রিপ্টে লিখবো এন ম্যাক্স, এনের একটা ম্যাক্সিমাম ভ্যালু অ্যালাউড, কেন? থিঙ্ক অ্যাবাউট অ্যাট এন ম্যাক্স the molecule dissolves, মানে no longer vibrates, আর ভাইব্রেট করবে না, ভেঙে যাবে, ব্রেকস। এবং এই ইনম্যাক্সের একটা ভ্যালু আছে 1/2c,
অলমোস্ট তাই, মাইক একটা 1 বিয়োগ দিতে পারো, এটা কিছু এসে যায় না, কিন্তু এটাই অ্যাকচুয়াল ভ্যালু। কারণ এক্সিটা বেশ কম, যেহেতু এটা ইটসেলফ আর লার্জার নাম্বার 50, 100, 70 এরকম, তার থেকে 1 বাদ দিয়ে দেবে। এটা কোথার থেকে পেলাম এটা মনে রাখবে, পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে এটা কোথার থেকে পেলাম, ওই en+1 en করতে করতে কখন 0 পেলাম, এটা প্রুফ করলাম। উই গট ইট, কিভাবে পেলাম, বাই মেকিং, মানে এরাই করে নিতে পারবে, en+1 en equals to 0। en+1 আর en কোত্থেকে পাবো স্যার? ওই যে উপরে ওখান থেকে পাবো, ফর্মুলা লেখা আছে। একবার এনের জায়গায় n+1 বসাও, একবার n বসাও, ওকে বিয়োগ করো, যেটা পাবে সেটাকে শূন্য করো, একবার চেক করো তো। দিস ইজ ইউর হোমওয়ার্ক। বেশ, এই ফর্মুলা থেকে একটা দুটো অঙ্ক দেয়, খুব খুব কমন, খুব কমন। আজ থেকে 40 বছর 50 বছর আগেও দেয়া হতো, এখনো দেয়া হচ্ছে। সো বাই চান্স মানে পেপার সেটারের হঠাৎ করে ওই সময় ওই জিনিসটা চোখে পড়লো বা মাথায় ছিল, বা এদিক ওদিক প্রশ্ন ঘাঁটতে ঘাঁটতে, বই ঘাঁটতে ঘাঁটতে, এই তো দিয়ে দিই দিয়ে দিই দিয়ে দিই, তো এইরকম। বেশ, ভাইব্রেশন এইটুকুই, আর কিছু লাগবে না। তো যাই হোক, এইবার বেসিক ভাইব্রেশনের গল্প শেষ, এবারে আমরা রামানে ঢুকবো। আর কি বলবো, মলিকুলের বিভিন্ন রকমের মলিকুল হয়, সেই রকম একটা মলিকুলগুলোর একটু ছবি সবাই এঁকে দেবো কি না, এই ভাইব্রেশনের ফলে রামানের জন্য এটা একটা কমন ব্যাপার, যে বিভিন্ন রকম মলিকুল হয়, লিনিয়ার মলিকুল, সিমেট্রিক টপ মলিকুল, এটা একবার বলে দিই, বুঝলে? না বলে দিলে বাই চান্স বলা যায় না। অনেক রকমের মলিকুল হয়, কেমিস্ট্রির ব্যাপার এইসব বেশি মোস্টলি, কিন্তু ওই আর কি, আমরাও এই CO2 জাতীয় মলিকুল দেয়া লিনিয়ার, একটা হয় সিমেট্রিক টপ মলিকুল, CH3, সরি CH4, এই জাতীয় মলিকুলগুলো CH4 এর যেমন উপরের এগুলো সবই মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেটেড। একটা অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া 0, আর দুটো অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া এরকম। এইটা যেমন সিমেট্রিক টপ যদি হয়, সেক্ষেত্রে আচ্ছা, আমি সিমেট্রিক টপটা ভুল বললাম, 4টে সমান করলে স্ফেরিক্যাল টপ বৎস। আচ্ছা, আমি এটা একটা কাজ করি, এটা স্ফেরিক্যাল টপ লিখেছিলাম যখন, তখন এইচই থাক, স্ফেরিক্যাল টপ CH4। এটা যেমন IA সব দিকেই মোটামুটি সমান, IA সমান IB সমান IC, সব দিকে মোমেন্ট অফ ইনার্শিয়া সমান, মানে যে কোনো অ্যাক্সিসের বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া সমান। আরেকটা হচ্ছে দুটো দুটো অ্যাক্সিসে সমান, একটা অ্যাক্সিসে অসমান। আগেরটা বললাম সিমেট্রিক স্ফেরিক্যাল টপ, এইটা বলবো সিমেট্রিক টপ। সিমেট্রিক টপ ওই CH3, কিন্তু একটা ধরো অন্য, এটা ধরো ফ্লুরিন, দুটো দিকে মোমেন্ট অফ ইনার্শিয়া সমান, একটা দিকে অসমান। ক্লাসিক্যাল মেকানিক্সেও তোমরা এটা পড়েছো, এগুলো সবই কোনো একটা সময়, হয়তো এখন সবই ভুলে গেছো, বাট একটা শূন্য দুটো সমান হলে লিনিয়ার মলিকুল, তিনটেই সমান হলে, তিনটে অ্যাক্সিসেই মোমেন্ট অফ ইনার্শিয়া সমান হলে স্ফেরিক্যাল টপ, দুটো অ্যাক্সিসে মোমেন্ট অফ ইনার্শিয়া সমান, একটা অ্যাক্সিসে অসমান হলে ওটা সিমেট্রিক টপ। আর অ্যাসিমেট্রিক টপ হচ্ছে সব দিকে অসমান। প্রশ্ন বাই চান্স যদি জিজ্ঞেস করে, এটা হচ্ছে এইগুলো, IA not equal to IB not equal to IC, বুঝলি? কোনো অসুবিধা নেই, এটা জাস্ট এই মানে মনে রাখতে বলছি, যদি বাই চান্স কোনো একটা থিওরিটিক্যাল প্রশ্ন এরকম দিয়ে দিল, যেই তো দিত, তো ওই আর কি, তুমি এই জিনিসটা জানো কিনা জিজ্ঞেস করতেই পারে। বেশ, এর পরের পার্টটা হচ্ছে আমাদের রামন স্পেক্ট্রোস্কোপ। তার আগে আমার 5 মিনিট বিশ্রাম।
বেশ, এর পরের পার্টটা এখানে হচ্ছে রামান স্পেকট্রা। তো দেখা যাক রামান নিয়ে আমরা কি শিখতে পারি। এটাই আজকের লাস্ট। তারপরে সলিড স্টেটটা স্ট্যাট মেক এইবার পরপর করতে থাকবো, লাস্টে গিয়ে একটুখানি লেজার সম্বন্ধে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। দেখা যাক। বেশ, রামানে এটা মজার জিনিস হয়, কোনো একটা স্যাম্পেলের উপরে রামান কিন্তু মোস্টলি ভিজিবল লাইট স্পেকট্রা, কিন্তু this will not be an electronic transition. বেশ, এটা কি জিনিস? এটা বেশ মজাদার জিনিস। এটা কিছুর উপরে পড়লো, এইবারে স্ক্যাটার্ড লাইট বেরিয়ে গেল। ইন জেনারেল without electronic transition, ইলেকট্রনিক ট্রানজিশন গুলোকে তুমি যদি বাদ দিয়ে দাও, মানে ইগনোরিং, ইলেকট্রনিক ট্রানজিশন হবে না তা তো নয়, তুমি যদি ইগনোর করো, we get same wavelength as incident wavelength, as incident light. কেন সেম ওয়েভলেন্থটা পাবো? এই জিনিসটা র্যালে স্ক্যাটারিং বলা হবে। এটা কি জন্য, কি বস্তু না, খুব স্বাভাবিক বস্তু। লাইট রিফ্লেকশন হচ্ছে, মেটেরিয়ালের মধ্য থেকে লাইট ভিতরে ঢুকছে, আবার মেটেরিয়ালটা লাইট সেটাকে ছেড়েও দিচ্ছে। এটা কেন হয় না, এটার জন্য আমাকে ইলেকট্রোম্যাগনেটিক থিওরির, তোমাদের যদিও সিলেবাসের পার্ট নয়, কিন্তু রেডিয়েশন বলে একটা চ্যাপ্টার ছিল, সেখানে তুমি মনে করো যে ইলেকট্রিক ডাইপোল ট্রানজিশন তুমি পড়েছিলে, সেখানে কি হয়েছিল সেটাও তোমার এখন মনে করার দরকার নেই। ইলেকট্রিক ডাইপোল ট্রানজিশন না বলে রাদার ইলেকট্রিক ডাইপোল অসিলেশন, যে এখানে একটা ইলেকট্রিক ডাইপোল ছিল, সেখানে তুমি একটা লাইট ফেলছিলে, ওই লাইটটাই ডাইপোলটা ভাইব্রেট করছিল, ডাইপোলটা অ্যাবজর্ব করছিল লাইট। খুব বাংলা ভাষায় সহজ করে, then it oscillates, then radiate same frequency light, তারপরে সেম ফ্রিকোয়েন্সি লাইট ও ছেড়ে দিচ্ছি, মানে ইএম ওয়েভ আর কি। এখানে লাইট বলতে আমি ইএম ওয়েভই বলতে চাইছি, যে কোনো ওয়েভলেন্থেরই হোক না কেন, ভিজিবল রেঞ্জেই সুবিধা হয়। তো যাই হোক, এই জিনিসটাকে বলা হয় র্যালে স্ক্যাটারিং ওভারঅল। যে ডাইপোলের উপরে লাইট পড়লো, ডাইপোল সেটাকে অ্যাবজর্ব করলো, লাইটের সেম ফ্রিকোয়েন্সিতে অসিলেট করলো, তারপরে ও সেটাকে ছেড়ে দিল। রামান স্পেকট্রা মানে র্যালে স্ক্যাটারিং নয়। র্যালে স্ক্যাটারিংটা আগে বুঝবো, তারপরে রামান একটা যেটা অবজার্ভ করলেন, সেটা হচ্ছে যে স্ক্যাটার্ড লাইটটা বেরোচ্ছে, সেইটার যখন আমি স্পেকট্রোস্কপি করছি, ডিফ্রাকশন গেটিং এর মধ্য দিয়ে, তখন একটা তো স্ট্রং, এইটা সেম ওয়েভলেন্থ পাচ্ছি, তার পাশাপাশি কিছু স্মল and some small
লাইন্স পাচ্ছি অ্যাডজেসেন্ট টু, মানে যেটা যেটা ইনসিডেন্ট ওয়েভলেন্থ, ইনসিডেন্ট ল্যামডা adjacent to incident wavelength বা lambda naught, বা এই ফ্রিকোয়েন্সি দিয়েও ভাবতে পারো, and some small lines adjacent to lambda. এই জিনিসটার অরিজিনটা কি এইটা এক্সপ্লেন করাটা প্রথমেই খুব সহজ হয়নি। আমার নোবেল প্রাইজ পেয়েছিলেন একটা নতুন কাজ, সেটা আগে লোকে কেউই ধরতে পারেনি প্রথম। রামান একা করেছিলেন না, রামান আরও করেছিলেন, রামানের স্টুডেন্ট করেছিলেন, সে নিয়ে অনেক বিতর্ক আছে। হোয়াটএভার ইট ইজ, নোবেলটা রামান একাই পেয়েছিলেন। কৃষ্ণান ওনার যে স্টুডেন্ট ছিল ওরই পাওয়ার কথা একচুয়ালি। কিছু করার নেই, পৃথিবীতে এরকম অনেক আনজাস্ট জিনিস হয়ে থাকে, সেটাকে মেনে নিতে হবে। তো যাই হোক, এবার এই পাশাপাশি যে লাইনগুলো তৈরি হলো, এই লাইনগুলো কেন তৈরি হলো এইটা বুঝতে হবে, থিওরিটা বুঝতে হবে। থিওরিটিক্যাল প্রশ্নই দেবে, যদি দেয় ডিপে ঢুকবে না, একটাই মাত্র নিউমেরিক্যাল দিতে পারে, সেটা আমি বলে দেবো। These lines are due to rotation and vibration of the molecule. কিন্তু these are not infrared and microwave spectroscopy, তাদের থেকে আবার অন্যরকম। রোটেশন অ্যান্ড ভাইব্রেশন অফ মলিকুলস তো নিশ্চয়ই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, বাট দ্য মেকানিজম of absorption and emission are different then এতক্ষণ যেটা আমরা পড়লাম, then the normal rotation and vibrational spectroscopy. এইটার থেকে কিন্তু আলাদা, সেই জন্যই রামান একটা আলাদা নাম, আলাদা মেকানিজম। এই মেকানিজম লাইনগুলো তৈরি হচ্ছে, মানে এই যে ওয়েভলেন্থটা ঢুকছে, সেই ওয়েভলেন্থটার মধ্যে খানিকটা ব্যয় হয়ে যাচ্ছে টু রোটেট অ্যান্ড ভাইব্রেট দ্য মলিকুল। আবার যখন এটা পড়ছে, ইনসিডেন্ট হচ্ছে, তখন এক্সিস্টিং যে মলিকুলার রোটেশন অ্যান্ড ভাইব্রেশন ছিল, সেটাও এটার সাথে ইন্টারাকশন করে নিজেদের এনার্জি কমিয়েও ফেলতে পারে, বাড়িয়েও ফেলতে পারে, বাট মেকানিজমটা একটু আলাদা। মেকানিজমটা বুঝতে তোমাকে আমি পুরোটা পারবো না, বাট মানে পুরোটা বুঝিয়ে দেওয়া এখনই সম্ভব নয়, বাট কিছু বেসিক পয়েন্ট বলা সম্ভব। ডিউ টু, এইটা কিন্তু ডিউ টু হচ্ছে ইনডিউসড ডাইপোল মোমেন্ট, মানে হচ্ছে দ্য ইনসিডেন্ট লাইট, সেটা যেহেতু রিলেটিভলি হায়ার ফ্রিকোয়েন্সি, higher frequency মানে এনার্জি, দেন মাইক্রোওয়েভ অ্যান্ড ইনফ্রারেড ওয়েভ, যেহেতু ভিজিবল লাইটে আমরা দেখছি, it can induce a dipole moment. এই জন্য একটা বিশেষ পার্থক্য আছে ইনফ্রারেড স্পেকট্রোস্কপি থেকে, এবং এই যে ডাইপোল মোমেন্টটা ইনডিউস করছে, এটা দিস কামস ফ্রম, এইগুলো, এই লাইন, এই শব্দগুলো একটু মনে রাখো, অ্যাটমিক পোলারাইজেবিলিটি,
ডাইইলেকট্রিক পড়ার সময় ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে অ্যাটমিক পোলারাইজেবিলিটি শব্দটা তোমরা পেয়েছো। বক্তব্যটা হচ্ছে যে একটা পোলারাইজেবিলিটি চেঞ্জেস এবং সেখানে একটা ইনডিউসড ডাইপোল মোমেন্ট, সেটা ডিউ টু দ্য হায়ার ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট, এইটা তোমাকে মনে রাখতে। এবং particle properties of light better explained by particle property। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে পিওরলি ওয়েভ ভাবাতে চলবে না, কখনো সে ওয়েভ কখনো সে পার্টিকল। আমরা পার্টিকল প্রপার্টি অফ ওয়েভস পড়েছি। সো পার্টিকল প্রপার্টিজ অফ ওয়েভ, এইটা হচ্ছে বেসিক থিওরি। এবং তার কনসিকুয়েন্সটা হচ্ছে, সো the symmetric vibration mode, রোটেশনটা সব ক্ষেত্রেই কোনো অসুবিধা নেই, ভাইব্রেশন রোটেশন মোড of symmetrical particle, symmetrical molecules which are not infrared or microwave active, যেটা কিনা ইনফ্রারেড মাইক্রোওয়েভ অ্যাক্টিভ নয়, তারা কিন্তু দে বিকামস রামান অ্যাক্টিভ। এটা থেকে কিন্তু থিওরিটিক্যাল কোয়েশ্চেন দেবেই। মানে H2N2 CO2 রোটেশনের কথা আগে বলি, CO2 রোটেশনের কথাও বলি, Ne2 O2 Raman active in rotation, and vibration। এগুলো থেকে থিওরিটিক্যাল কোয়েশ্চেন দেবে, যেগুলো সবই কিন্তু রোটেশনাল ভাইব্রেশনের রামান স্পেকট্রোস্কোপি দেখতে চাইলে এখানে কিন্তু লাইন্স পাওয়া যাবে, যেটা কিনা নর্মাল মাইক্রোওয়েভ ইনফ্রারেড এতক্ষণ যেগুলো বলছিলাম সেগুলোতে সবসময় অ্যাক্টিভ ছিল না। মোর ইন্টারেস্টিং কেস ইজ দ্য CO2 মলিকিউল, এর যে সিমেট্রিক ভাইব্রেশনটা হচ্ছিল এইটা কিন্তু ইনফ্রারেড ইনঅ্যাক্টিভ। পরীক্ষায় কোয়েশ্চেন বাট রামান অ্যাক্টিভ। এর যে অ্যাসিমেট্রিক ভাইব্রেশনটা ছিল, একটাই লাইন আছে, পরের মোডটা তুমি জানো, এইটা কিন্তু ইনফ্রারেড অ্যাক্টিভ ছিল। আবার এইটা আবার রামান ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে মেন বক্তব্যটা হলো রামান works in symmetrical rotation and vibration, and does not need a permanent dipole moment। এটা মলিকুলের কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকার কোনো দরকার নেই। এই হচ্ছে মেইন বক্তব্য। বেশ, এই এত গল্পটা আমরা জানলাম শুধুমাত্র আমাদের এই থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলোকে ট্যাকল করার জন্য। থিওরিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু দেবেই, এখানে বেশি কিছু অঙ্ক দেওয়ার কথা নয়।
কিন্তু জাস্ট জিনিসটা কি কি জন্য হয়, কেমন করে হয় সেটা জানো কি না সেইটা কিন্তু জিজ্ঞেস করবে। বেশ, এবার তুমি যখন ওয়েভলেন্থের অ্যানালিসিস করছো তখন কিছু ওয়েভলেন্থ একটু কম, কিছু ওয়েভলেন্থ একটু বেশি। সেই কম বেশি গুলোকে কিছুকে স্টোকস এবং কিছুকে অ্যান্টি স্টোকস লাইন বলা হলো। কেন বলা হলো, কি বলা হলো সেটা বলছি। তুমি যদি এটা 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 একটা ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস করো, ওয়েভলেন্থও করতে পারো, দেখতে উল্টো হবে। এটা মেইন তোমার যে ইনসিডেন্ট ওয়েভলেন্থটা পড়ছিল সেইটাতে। এইবার তার পাশাপাশি কিছু কম ফ্রিকোয়েন্সি এবং কিছু বেশি ফ্রিকোয়েন্সি লাইট তুমি পেলে। কম ফ্রিকোয়েন্সির লাইট গুলোকে তুমি বললে স্টোকস লাইন, বেশি ফ্রিকোয়েন্সিকে লাইট গুলোকে বললে অ্যান্টি স্টোকস লাইন। লোয়ার ফ্রিকোয়েন্সি দেন ইনসিডেন্ট, ওয়েভলেন্থের অ্যানালিসিস করলে কিন্তু ডান দিকে স্টোকস হয়ে যাবে, বাঁ দিকে অ্যান্টি স্টোকস হয়ে যাবে। তারপর দেখো লোয়ার ফ্রিকোয়েন্সি দেন ইনসিডেন্ট লাইট, এবং এর মানে কি, এটার মানে হচ্ছে যে এনার্জি ইজ আর অ্যাবজর্ব, absorbed inside material. এবং এটা একটু হাইয়ার ইন্টেন্স দেন অ্যান্টি স্টোকস লাইন। কেন হায়ার ইন্টেন্স থাকবে? যখন তুমি একটা সিস্টেমকে উত্তেজিত করছো বাইরে থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে, ইট ইজ জেনারেলি সত্যি যে সিস্টেমটা এনার্জি বেশি অ্যাবজর্ব করবে। মানে সিস্টেমটা রিলেটিভলি অন অ্যান অ্যাভারেজ লোয়ার এনার্জি স্কেলে ছিল। তুমি লাইট ফেললে ওখানকার মলিকুলগুলো এনার্জি অ্যাবজর্ব করলো, আরো বেশি জোরে জোরে ঘুরতে থাকলো, আরো বেশি বেশি ভাইব্রেট করতে থাকলো, সেটা পসিবল। অ্যান্টি স্টোকস গুলো, এগুলো হাইয়ার ফ্রিকোয়েন্সি দেন ইনসিডেন্ট লাইট, বুঝতেই পারছো। তার মানে হচ্ছে এনার্জিজ আর emitted here, তার মানে হচ্ছে অলরেডি মলিকুলগুলো, তুমি কি কোনো কিছু অ্যাবজর্ব করার আগেও তো তোমার মলিকুল রোটেট অ্যান্ড ভাইব্রেট করে। এই মুহূর্তে তুমি যে দেখছো তোমার শরীরের যে মলিকুলগুলো, তারা কিন্তু রোটেট ভাইব্রেট করছে নিজের মতো, চুপ করে কেউ বসে নেই। এই মহাবিশ্বে কেউ চুপ করে বসে থাকে না। এবং কিন্তু এনার্জি দিলে যেগুলো কম এনার্জির সেগুলো অ্যাবজর্ব করে বেশি এনার্জিতে যাওয়ার প্রবাবিলিটি ইজ হায়ার দেন যেগুলো বেশি এনার্জিতে ছিল সেগুলো কম এনার্জিতে যাবে। ইটস আ পিওর স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন থেকে এটা আসছে। তো যাই হোক, ফলে এইগুলো কিন্তু লোয়ার, অসংখ্য দেখো থিওরিটিক্যাল কোয়েশ্চেন এখান থেকে জেনারেট করা যায়। 50টা কোয়েশ্চেন, আমি মানে 50টা হলেও এতক্ষণ অব্দি শুধু না মানে যা বললাম 10টা অবজেক্টিভ থিওরিটিক্যাল জেনারেট করা সম্ভব। পয়েন্টগুলো মনে রাখো, পরীক্ষায় প্রশ্ন দিলে উত্তর করতে পারবে। দেন স্টোকস, এই হচ্ছে কথা। আর একটা জিনিস মেইন কথা, যে গ্যাপস আর সেম ইন স্টোকস অ্যান্ড অ্যান্টি স্টোকস। এখানে যতটা যেরকম গ্যাপ, এখানেও সেরকমই গ্যাপ, স্বাভাবিক। সে রোটেশনই তো হচ্ছে বা ভাইব্রেশনই তো হচ্ছে, মানে এদের মধ্যে যে গ্যাপ হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে গেলে থাকবে, লোয়ার থেকে হায়ার এনার্জিতে গেলেও সেই একই গ্যাপ থাকবে, বিকজ দিজ এনার্জি লেভেলস আর কমপ্লিটলি ডিটারমাইন্ড বাই কোয়ান্টাম মেকানিক্যাল ফর্মুলাস, যেটা কিনা আমরা আগেই রোটেশন ভাইব্রেশনের জন্য শিখেছি। বেশ, এদের মধ্যে কত গ্যাপ, কত কত যন্ত্রণা, সেটা সামান্য একটুখানি আমি বলবো।
কেননা এখানেও একটা জেনারেল পার্থক্য রয়েছে, বিকজ তাহাদের মেকানিজম যেহেতু তাহাদের মেকানিজম আলাদা, সেই হেতু তাদের সিলেকশন রুলটাও আলাদা। ফলে এইখানে একটা জিনিস তোমাকে জানতে হবে যে রোটেশনাল এনার্জি লেভেল সেটা কিন্তু শুধু রোটেশনের কথাই বলছি, ভাইব্রেশনের কথা বলছি না। এনার্জি লেভেলস সেটা কিন্তু ই জে সমান, এটা আমি ওয়েব নাম্বারের ইয়েতেই লিখছি, জে ইন্টু জে প্লাস ওয়ান। রামান ট্রানজিশনে যেটা হয় সেটা কিন্তু একটা জিনিস আলাদা হয়, যেহেতু মেকানিজমটা আলাদা সেহেতু সিলেকশন রুল কিন্তু ডেল্টা জে, বুঝতেই পারছো যে ডেল্টা জে যেটা প্লাস মাইনাস ওয়ান বলেছিলাম সেটা কিন্তু জিরো এবং প্লাস মাইনাস টু হবে, আলাদা হয়ে যাবে। জিরোটার অ্যাজ সাচ পিওর রোটেশনালে কোনো মানে নেই, বাট এইটা ইম্পর্টেন্ট, প্লাস মাইনাস ওয়ানটা হবে না, নো প্লাস মাইনাস ওয়ান হবে না। বেশ, তাহলে তুমি বুঝতেই পারছো, তুমি যদি এনার্জি লেভেলগুলোকে আঁকো, এটা ছিল জিরো, এটা বি, এটা সিক্স বি, বি, ট্রানজিশন গুলো কিন্তু দেখো, যে যদি ইয়েতে হয়, কি বলে, আহ, দুই চেঞ্জ হয়, তাহলে এটা 6 থেকে 0-তে চলে যাচ্ছে, 12 থেকে 2-তে চলে আসছে। সো দিস ট্রানজিশনাল গ্যাপস আর ডিফারেন্ট। এইটা যদি তুমি ক্যালকুলেট করো, যে জায়গায় যে প্লাস 2 বসিয়ে দাও তার থেকে যেটা যদি বিয়োগ করো, ইট উইল বি বি ইন্টু 4j প্লাস 6, তাহলে এটা হয়ে যাবে 6b 10b। কোশ্চেন দিতে পারে, নট নট ইম্পসিবল, 14b, এইরকম পিওর রোটেশন, এর মধ্যে আর ভাইব্রেশন ঢোকাচ্ছি না, কোনো প্রয়োজন নেই। তাহলে রামান থেকে আমরা থিওরিটিক্যাল অনেক কিছু শিখলাম, রামান কাকে বলে, কি সমাচার, কেন হয়, র্যালে স্ক্যাটারিং কি জিনিস, মেকানিজমটা কি জিনিস, ছোট করে খুব সুন্দর করে লিখে দিয়েছি, এর থেকে সহজ, এর থেকে ছোট করে বেসিক পয়েন্টটা বলা সম্ভব। কোন জাতীয় মলিকুলগুলোর জন্য হবে সিমেট্রিক ভাইব্রেশন গুলোই এবং সিমেট্রিক রোটেশন গুলোই বেশি কাজ করবে, কেন, কেননা তাদের মেকানিজম আলাদা, এটা একটু অন্যরকম কাজ। এর ভিতরে অসংখ্য থিওরি আছে, যাব না, যাওয়ার দরকারও নেই। এবং কাকে বলে স্টোকস, কাকে বলে অ্যান্টি স্টোকস, সে গেলাম। এবং এটা থেকে একটা নিউমারিক্যাল পড়ে যে ইজিয়েস্ট, যে কোনো একটা দিকের স্টোকসের গ্যাপ আর অ্যান্টি স্টোকসের বলে দিলে অ্যান্টি স্টোকসের বলে বের করতে বলে, ওয়েব লেন্থের টার্মে জিনিসটা দিয়ে দেয়, দিয়ে ছেলেপুলে ছড়িয়ে ফেলে। যেমন এটা খুব সিম্পলেস্ট এবং একটাই ইয়ে আমি দেবো, একটাই উদাহরণ আমি দেবো, যে ধরো একটা এক্সাইটিং লাইনটা বলেছে 5460, মানে ইনসিডেন্ট ওয়েভ লেন্থ। এক্সাম্পল একটা দিই, সবাই ভুল করে দেবে আদারওয়াইজ, যে ইনসিডেন্ট লাইট, এটাকে অনেক সময় এক্সাইটিং লাইন, তার ওয়েভ লেন্থের আকারে দিচ্ছি। ওয়েভ লেন্থটা ধরো আমি বললাম যে কত, 5460। এইবারে বললাম স্টোকস লাইন পেয়েছো 5520-তে, স্টোকস লাইন তুমি পেয়েছো, ইউ গেট 5400, না 500, যদি 5460 হয়, স্টোকস হায়ার ফ্রিকোয়েন্সি লোয়ার ওয়েভ লেন্থ, না না, স্টোকস লোয়ার ফ্রিকোয়েন্সি হায়ার ওয়েভ লেন্থ 5520 অ্যামস্ট্রং, পেতেই পারো। তোমাকে কোয়েশ্চেন হচ্ছে where will you get anti-Stokes line in terms of wavelength? Stokes line wavelengthটা কোথায় পাবে?
দেখো আমি তোমাকে একটু আগে বলার সময় বললাম যে এদের মধ্যে যে গ্যাপটা হবে, এই যে গ্যাপস আর সেম ইন স্টোকস অ্যান্ড অ্যান্টি স্টোকস, কিসের টার্মসে? ফ্রিকোয়েন্সি টার্মসে বা এনার্জি টার্মস। অবশ্যই রোটেশন হচ্ছে বা ভাইব্রেশন হচ্ছে, যতটা এনার্জি এর কমছে বা বাড়ছে, তো এনার্জি এরও কমবে বা বাড়বে। কিন্তু তোমাকে এখানে দেওয়া আছে ওয়েভ লেন্থে। ওয়েভ লেন্থটা কিন্তু পুরো আলাদা স্কেল, ইউনিভার্স অফ এনার্জি। সো তুমি যতটা গ্যাপ এনার্জির জন্য পাবে, মোটেও ততটা গ্যাপ ওয়েভলেন্থের জন্য পাবে না। এবং সেম গ্যাপ ইন টার্মস অফ এনার্জি হবে, সেম গ্যাপ ইন টার্মস অফ ওয়েভলেন্থ হবে না। তোমাকে কনভার্ট করতে হবে, কনভার্ট দেম ইন ইনভার্স ওয়েভলেন্থ। সেটাই কিনা এনার্জি, সেটাই কিনা এনার্জি। তাহলে এক্সাইটিং লাইনের তুমি যদি ইনভার্স ওয়েভলেন্থ করো, সেন্টিমিটার বা হোয়াট এভার স্কেল ইউ চুজ, যে 1/λ, এটা কিনা ই আকারে বলতে পারো ফর এক্সাইটিং লাইন। এটাতে করছো 1/5460। এবার তুমি এটা অ্যামস্ট্রং ইনভার্স না করে এটাকে বলতে পারো তুমি অ্যামস্ট্রং ইনভার্স। সেটাকে তুমি উপরে সেন্টিমিটার দিয়ে বলতে পারো সেন্টিমিটার ইনভার্স। তুমি মিটার ইনভার্সেও করতে পারো। সেটা তুমি যদি হালকা করে ক্যালকুলেট করে নাও, উইচ উইল বি অ্যারাউন্ড 18,315। 1/λ for inverse wavelength for Stokes, 10⁸ একবারই করে দিলাম 5520। you will get 18,116। আমার ক্যালকুলেশন ভুলও হতে পারে, সেন্টিমিটার ইনভার্স। তাহলে স্টোকস আর অ্যান্টি স্টোকসের মধ্যে, সরি, স্টোকস আর এক্সাইটিং লাইনের মধ্যে একটা পার্থক্য আছে, সেইটাই অ্যাকচুয়াল এনার্জি স্কেলের পার্থক্য। মেন এক্সাইটিং লাইন অ্যান্ড স্টোকস 18,315 মাইনাস 18,116, এটা কত রে বাবু? 200 নাকি 99 সেন্টিমিটার ইনভার্স। এইটা কিনা সেম হবে, this gap in energy scale will be same in Stokes and anti-Stokes. তাহলে anti-Stokes inverse wavelength যেটা কিনা এনার্জি স্কেলে যাচ্ছে, সেইটা হবে তোমার যেটা এক্সাইটিং লাইনে ছিল 18,315 প্লাস 199 সমান 18,514 সেন্টিমিটার ইনভার্স। তাহলে অ্যান্টি স্টোকস ওয়েভলেন্থ, সেটাকে আবার উল্টিয়ে দাও, অ্যান্টি স্টোকস ওয়েভলেন্থ উল্টিয়ে দাও। অ্যান্টি পরে তোমার লাস্ট কাজ এইটাই, শুধু ইনভার্স ওয়েভলেন্থ না বলে শুধু ওয়েভলেন্থ। সেন্টিমিটার ইনভার্স হয়ে গেছে মানে 1/18,514 সেন্টিমিটার। তার মানে তুমি এটাকে আবার 10⁻⁴ দিয়ে 18,514 করে দাও, সমান অ্যাপ্রক্সিমেটলি 5,401 স্ট্রং মিটার। এইটাই তোমার অ্যান্সার। এই হচ্ছে মেন গল্প, বুঝলি? ফলে এইটুকু, এই ম্যাক্সিমাম, মানে আই এম শিওর যে রামান থেকে কোনো নিউমেরিক্যাল দেওয়ার কথা নয়, কিন্তু জেনারেলি অনার্স লেভেলে আমার জেনারেলি এটা থাকে না, কোথাও কোথাও থাকে, না হলে এটা এমএসসিতেই থাকে এখন অবধি যা অবস্থা। এবারে অতি পাকা কিছু ইউনিভার্সিটি সিলেবাসে থাকে,
যারা মনে করে যে সিলেবাসে গাদাগুচ্ছ জিনিস ঢুকিয়ে আচ্ছা সে গাঁতিয়ে মুখস্থ করিয়ে দিলেই ছেলেপুলে সব শিখে যাচ্ছে, এরকম অতীব বোদ্ধা লোকজন চারপাশে আমি দেখতে পাচ্ছি। যাই হোক, সেসব নিয়ে ভেবে লাভ নেই। কিন্তু যদি কেউ একটা নিউমেরিক্যাল দেয়, যদি কেউ একটাও নিউমেরিক্যাল দেয় রামান থেকে, এইটাই দেবে। এখানে এই জায়গাটাতেই ছেলে পুলে ভুল করবে কচাত করে, ওইসব কিছু না করেও বিয়োগ দিয়ে দেবে। ও এইটার মধ্যে 80, ওইটাতে 80 বিয়োগ দিয়ে দেই, দিয়ে 5400, 5380 করে দেবে। কিন্তু সেটা নয়, স্ট্রং স্কেল ওটা ওয়েভ লেন্থের স্কেল, আর স্ট্রোকস আর অ্যান্টি স্ট্রোকস এর গ্যাপ যেটা সমান সেটা এনার্জি স্কেলে ইনভার্স করতে হবে, সেইটা করে বিয়োগ করতে হবে, তারপর আবার এই স্কেলে অ্যামস্ট্রং এর স্কেলে ওয়েভ লেন্থের স্কেলে ফেরত আসতে হবে। এই অবধি যদি এছাড়া বাকি কোয়েশ্চেন্স অল উইল বি থিওরিটিক্যাল, মোস্টলি এনার্জি লেভেল অবধি বড়জোর বা এই সিলেকশন রুল বড়জোর, এবং সিলেকশন রুল কাজ করিয়ে এদের গ্যাপটা কিরকম হবে বড়জোর সেই অবধি। তার আগে মোস্টলি স্ট্রোকস অ্যান্টি স্ট্রোকস ইত্যাদির আমাদের বেসিক স্ট্রাকচার নিয়ে কিছু দুই একটা বেসিক প্রশ্ন করতে পারে, কোন মোডটা আমার অ্যাক্টিভ হবে হবে না, এইসব নিয়ে দুই একটা প্রশ্ন করতে পারে। দুই একটা টেস্টেও দেওয়া হয়ে গেছে অলরেডি। তাহলে এই অবধি হয়ে আমার কিন্তু অ্যাটমিক মলিকুলার ফিজিক্স ডান, এবং অ্যাটমিক মলিকুলার ফিজিক্স এবং কোয়ান্টাম মেকানিক্স অ্যাডভান্স মিলিয়ে যে টেস্টটি নেওয়া হয়েছিল সেই টেস্টের মোটামুটি যাবতীয় যা ব্যাকগ্রাউন্ড সেটাও ডান। ফলে যারা দাওনি টেস্ট, তারা প্লিজ দিয়ে দাও। হুম, এই অবধি, এখন অবধি এটাই বক্তব্য আমার। এরপরের ক্লাস আমাদের সলিড স্টেট ফিজিক্সে মোস্ট লাইকলি টুমরো। যতটুকু সময় আমি ফাঁকা পাবো, আবার কবে কি হয়ে যায় কেউ জানে না, সো আমি ঝেড়ে এটাকে যতটুকু আমি প্রমিস করেছিলাম ততটুকু আমি শেষ করার চেষ্টা করব। কালকে আমি চেষ্টা করব যে সলিড স্টেটেরও আমাকে দুটো ক্লাস তো নিতেই হবে, কালকে অন্তত একটা নিয়ে আগামী দু একদিনের মধ্যে আরো, তারপরে 2-4 দিনের মধ্যে কোনোভাবে শেষ করে ফেলে। আমাকে এখন অনেক নিতে হবে সলিড স্টেটের দুটো, স্ট্যাটের দুটো, বা একটা, যাই হোক রিলেটিভিটির একটা, নিউক্লিয়ারের একটা বা দুটো, কোনো গোটা আষ্টেক ক্লাস আমাকে নিতেই হবে। তারপরে সময় পাওয়া গেলে ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট নিয়ে ওটা একটা দুটো, আরো এই মডার্ন ফিজিক্সের বাচ্চাদের 10টা 12টা 10টা সব মিলিয়ে হলে ভালো হয়। তারপরে যদি অপটিক্স পাওয়া যায় এক আধটা, মনে হয় পাওয়া যাবে না। আমি একদম নর্মাল রুটিনে থাকলেও 10টা ক্লাস নিতে আমার 3 সপ্তাহ লাগে, মানে আগস্ট মাস একটা কমপ্লিট হয়ে যাবে না, হবে এইটুকু অন্তত হবে। অপটিক্স হবে কিনা জানি না, তো যাই হোক, দেখা যাক পরীক্ষা কবে হয়। ফুল টেস্ট নেওয়া হতে থাকবে, বাকি টেস্ট যেমন বলেছিলাম তেমনি আস্তে আস্তে ঠিক নেতা নেওয়া থাকবে। টেস্ট নিয়ে কোনো সমস্যা নেই এখনো অব্দি। টেস্ট মানানোটা রিলেটিভলি আমার পক্ষে ইজি। আর একটু শুধু 15 মিনিট বসলাম, 3টে কোয়েশ্চেন বানিয়ে দিলাম, উঠে গেলাম, এরকম সম্ভব। কিন্তু পড়ানোটা বুঝতেই পারছো, একবার বসলে ঘন্টা 2-2.5 একটা টাইম স্কেল, যেটা আমি প্রায় পাইনি এতদিনে। তো ওই আর কি, সেটা হলে ভালো হয়। ঠিক আছে, চলো আপাতত এইটুকুই, আজকের মতো এইটুকু। হোয়াটসঅ্যাপ চ্যানেলে যদি কেউ এখনো যোগ না হয়ে থাকো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দেবে। আমি আরেকটা ছোট ভিডিও বানিয়ে সবাইকে আরেকবার জেনারেল আহ্বান করছি।